আমেরিকা যে একটা সুপার পাওয়ার এটা বোঝানোর জন্য উনি কিন্তু বাণিজ্য শুল্ক যেটা উনি ইচ্ছে মতো কারোর উপর 500%, কারোর উপর 100%, 200%, এগুলো কিন্তু উনি করছেন এবং উনি কোনো নিয়মের মধ্যে না থেকেও উনি এগুলো করছেন। উনি মনে করছেন এটা করা তার অধিকার আছে। এই আরবের যে অংশের কথা আমরা বলছি, দীর্ঘদিন ধরে অনৈক্যই তাদের প্রধান। ইসলাম মুসলিম কথা বললে তাদের ঐক্যটা নাই, বরঞ্চ এইখানে আমেরিকান তাবেদারি করেই চলছে। ট্রাম্প কিন্তু বলছে যে সরকার ইরানের সর্বোচ্চ যারা নেতা আছেন তাদেরকে হত্যা করা হবে এবং ওখানে ক্ষমতার পালাবদল করা হবে। আমার মনে হয় ট্রাম্প সেই দিকে পাহলবিকে বসানোর একটা সেদিকে মানে এগিয়ে যাচ্ছেন। আরব দেশগুলো তো এই কাজটাই করে নাই, সুতরাং তাদের এই কাজটা নিজেদের ঐক্যবদ্ধ না থাকা, তাদের মদত দেওয়ার কারণেই আমেরিকা আজকে এই সুযোগটা পেয়ে গেল। এইটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের জায়গা নেই, এটাই হচ্ছে বাস্তবতা। আরিফুজ্জামান মামুন, আপনিও তো বেশ কূটনৈতিক প্রতিবেদক, যেহেতু কূটনীতিক অনেক প্রতিবেদন আপনি করেছেন, সেই হিসেবে আমি যদি রহিন হোসেন প্রিন্সের কথা ধরে মরলিপনা, ট্রাম্পের যে মরলিপনা যদি বলি, পাগলা ঘোড়া যে সে যে পাগলামো তিনি করছেন, মানে আধিপত্য বিস্তার, সাম্রাজ্যবাদী যে একটা বিষয় রয়েছে, ভাই একটু বলেছিলেন যে আসলে দমানো যায় কিনা, একটা প্যারালালিয়া অন্য একটি শক্তি তৈরি করা যায় কিনা, আসলে ট্রাম্পকে দমানোর মতো এরকম প্যারালাল শক্তি ওঠার পরিবেশ আপনি দেখেন কিনা? না, আমি নিকট অতীতে তো আমি দেখছি না যে এরকম কোনো শক্তি উঠতে পারে। তো আপনি যেটা বলছিলেন যে ট্রাম্পের যে পাগলামি বা আপনি দেখেন আমরা একটু পিছনে চলে যেতে হবে। আমরা ইরানের কথা বলার আগে আমরা দেখবো যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে উনি তুলে নিয়ে চলে গেলেন স্ত্রী সহ। মানে একটা যুদ্ধের কিন্তু একটা নিয়ম আছে, নীতি আছে, মানে যাই কিছু করেন না কেন উনি কোনো নীতি মানেন না। কিউবাকে বন্ধুত্বপূর্ণ হিসেবে দখল করার কথা জি, বলেছে। এবং ওখানে গ্রিনল্যান্ড তো আছে। ভেনেজুয়েলায় গিয়ে কিন্তু উনি ওনার দেশে তেল কোম্পানিগুলোকে ওখানে বসাই দিয়েছেন এবং তার সাথে বড় কথা হচ্ছে উনি আরেকটা বিষয় করেছেন যে উনি আমেরিকা যে একটা সুপার পাওয়ার এটা বোঝানোর জন্য উনি কিন্তু বাণিজ্য শুল্ক যেটা উনি ইচ্ছে মতো কারোর উপর 500%, কারোর উপর 100%, 200%, এগুলো কিন্তু উনি করছেন এবং উনি কোনো নিয়মের মধ্যে না থেকেও উনি এগুলো করছেন। উনি মনে করছেন এটা করা তার অধিকার আছে বা উনি পারেন এটা করতে বা আমেরিকা পারে বা এরকম আর কি। তো সেই চিন্তাধারার বিপরীতে আপনি যখন প্রিন্স ভাই যখন বলছিলেন যে আরেকটা যদি শক্তি গড়ে উঠতো, সেটা হয়তো গড়ে উঠবে, কিন্তু আমি নিকট অতীতে দেখছি না যে গড়ে ওঠার মতো সম্ভাবনা তৈরি হয়েছে। তো আর ইরানের প্রসঙ্গটাতে বলছি আমরা কিন্তু 1 বছর আগেও দেখেছিলাম এরকম একটা ইসরায়েলের হামলা এবং আমেরিকার সাথে যুক্ত হওয়া, সেই জায়গাটাকে উনি কিন্তু ট্রাম্প কিন্তু একটা প্লট তৈরি করার চেষ্টা করছিলেন এবং আমরা কিন্তু বুঝতে পারছিলাম গত 1 মাস ধরে যে ইরানের উপর একটা হামলা চালানো হবে। তো এখানে আপনি ওইটাই দেখেন কিনা যে একটা ব্রিক্স যেটা জোট গঠন করা হলো, এই জোটের মানে একটু যদি শক্তিশালী হবে কিনা, ইরান, রাশিয়া, চীন, এর একটা ব্রিক্স আমি জোট করেছিল। আমি মনে করি না এখনই এটা শক্তিশালী হবে, এটা আমার একদম ব্যক্তিগত ধারণা। আমার কারণ হচ্ছে দেখেন চীন, রাশিয়া, এই পারমাণবিক শক্তিধর দেশগুলোর ও বিভিন্ন রকম নিজস্ব এজেন্ডা আছে। তো সেই এজেন্ডাও তারও তার দেশ নিয়ে ভাবতে হবে, তারও লাভ ক্ষতি ভাবা দরকার আছে। যদিও পুতিন খুব কড়া ভাষায় এটার করেছেন, চীনও একটা সতর্ক প্রতিক্রিয়া দিয়েছে, উত্তর কোরিয়াও একটা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন, কিন্তু প্রতিক্রিয়া তো আর হয় না। আপনি দেখেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সহ তাদের পুলিশ বাহিনী প্রধান, রেভলিউশনারি গার্ড প্রধান, মানে সমস্ত আপনি জানেন এই হামলাটা হওয়ার কথা ছিল রাতে, রাতে হওয়ার কথা ছিল। তখন সিআইএ মানে মার্কিন গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো মিলে তারা একটা ইনফরমেশন পেল শেষ মুহূর্তে যে খামেনি একটা বৈঠক হবে সমস্ত বড় কর্তাদের নিয়ে, সেই বৈঠকটা সকালবেলা হবে এবং একটা ওনাদের যে অফিস কম্পাউন্ডের ভিতরে একটা সেখানে হবে। তাৎক্ষণিকভাবে তারা কিন্তু এই অপারেশনের টাইমটা তারা চেঞ্জ করে সকালে নিয়ে গেছেন। আপনি জানেন 9:40 এই হামলাটা হয়েছে, তো রাতে হওয়ার কথা সেটাকে পরিবর্তন করে, কারণ তারা চেয়েছিল অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ক্ষতি করা যায়, সর্বোচ্চ সংখ্যক সর্বোচ্চ নেতাকে যাতে হত্যা করা যায়, তারা তাতে সফল হয়েছে। তো এই জায়গায় দাঁড়ায় দেখেন এই হামলাটা কাঙ্ক্ষিত ছিল। আমি আরেকটা জিনিস মনে করি যে এখানে ইরানের সর্বোচ্চ নেতাদেরও একটু অসতর্কতা ছিল, কারণ তারা তো জানতো যে একটা এরকম হামলা আসছে, কারণ ট্রাম্প বলা হচ্ছিল যে এরকম হামলা হবে। তো ওনারা এক জায়গায় এরকম একটা জায়গায় এক জায়গায় এরকম একটা মিটিং করে, আপনি জানেন যুদ্ধক্ষেত্রেও কিন্তু একটা কিছু নীতি মানতে হয়। যুদ্ধক্ষেত্রে কিন্তু পালিয়ে থাকা বা লুকিয়ে থাকাটাও কিন্তু একটা কৌশলের অংশ। আমার মনে হয় এই জায়গাটাও ইরানের
সর্বোচ্চ নেতারা হয়তো একটু অসতর্ক ছিলেন। আর এবার ট্রাম্পের একটা নতুন হয়েছে দেখেন, ট্রাম্প কিন্তু বলছে যে সরকার ইরানের সর্বোচ্চ যারা নেতা আছেন তাদেরকে হত্যা করা হবে এবং ওখানে ক্ষমতার পালাবদল করা হবে। আমার মনে হয় ট্রাম্প সেই দিকে রেজেপ পাহলভিকে বসানোর একটা সেদিকে মানে এগিয়ে যাচ্ছেন এবং উনি এটা হয়তো করেই ক্ষান্ত হবেন। আমার মনে হয় না এটা আর কোনো আলোচনা বা এর মাধ্যমে, এবং ইরানও কিন্তু বলে দিয়েছে যে আর কোনো আলোচনা আমেরিকার সাথে হবে না। তো সেই জায়গায় দাঁড়ায় সেই হয়তো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা একটু রুহিন হোসেন প্রিন্সের কাছে, যেহেতু রুহিন হোসেন প্রিন্স যেহেতু এই যুদ্ধে ইরানও যেহেতু মধ্যপ্রাচ্যে হামলা চালাচ্ছেন, মধ্যপ্রাচ্যের দোষ, প্রথম কথা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যেই দেশ সেই দেশের প্রধানদের দায় কি দেখেন? একদিনে তো আর ট্রাম্প এই কাজ করছে না, দীর্ঘদিন আমরা সিরিয়াকে ধরলো, লেবানন, ইসরায়েলের মাধ্যমে যদিও করছে, সিরিয়া, লেবানন, জর্ডান বিভিন্ন জায়গায় হামলা করে বেড়ানো ধ্বংস করে দিয়েছে অনেক, তো বলতে গেলে এই যে এখন মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হতে পারছে না, এখানে মুসলিম দেশগুলোর দায় কি দেখছেন? আরেকটা কথা আপনি একটু করে তোলবার চেষ্টা করছেন, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের যে প্রবাসীরা রয়েছে, যে প্রবাসীরা, এই প্রবাসীদের ভবিষ্যৎ কি সামনের দিকটা? না, আপনি আপনার এই পয়েন্ট নির্দিষ্ট বললে দেখেন, এই আরবের যে অংশের কথা আমরা বলছি দীর্ঘদিন ধরে অনৈক্যই তাদের প্রধান। ইসলাম মুসলিম কথা বললে তাদের ঐক্যটা নাই, বরঞ্চ এইখানে আমেরিকান তাবেদারি করেই চলছে অনেকে, বিশেষ করে সৌদির ঘটনা দেখেন, এইটা খবর বেরোচ্ছে যে খামেনিকে হত্যা করা হোক, ইসরায়েলের এই সমর্থক তো সৌদি কি বলে রাজা বা রাজপুত্রের কথা হচ্ছে। আমরা এখনো অত সত্যতা জানি না, কিন্তু অঙ্ক মেলে যে সেই ধরনের কাজটাও তারা করছে। অর্থাৎ ইসরায়েলকে কেন্দ্র করে ওইখানে আপনি যে আরব দেশগুলো মুসলিমদের আধিপত্য, তার বাইরে আমেরিকার চাওয়া অনুযায়ী ইসরায়েলকে কেন্দ্র করে আধিপত্যেরই মদতদাতা হচ্ছে অধিকাংশ জায়গা। আর বিশেষ করে আমেরিকান ঘাঁটি তো আছে, ঘাটতি গেড়ে দিয়েছে, যার জন্যই কিন্তু হামলাটা ওই কারণেই ইরান করতে পেরেছে। তার মানে অবশ্যই তাদের এই, যদি ওই অঞ্চলে একটা মানুষের ঐক্য থাকতো তাহলে কিন্তু আজকে এত বড় সাহস পেত না। আমি এই প্রসঙ্গক্রমে এক্ষেত্রে একটু একটা অঙ্ক বলেই, মানে বক্তব্য বলেই আমি প্রবাসীদের কাছে যাই। যেমন ধরেন, আমরা আমাদের বামপন্থীদের রাজনৈতিক অঙ্কে দীর্ঘদিন ধরে ইন্টারনালি বলি, সামনে হয়তো অত আসে না, যখন আমরা বলি যে এই ধরনের সাম্রাজ্যবাদী দেশগুলোর যখন আক্রমণ ঘটবে, তা তখন এই তার প্রান্তে অবস্থিত যে দেশগুলো থাকে তাদেরকে নানাভাবে ঐক্যবদ্ধ হইতে হয় নিজেদের টিকে থাকার জন্য, তাই না হলে পারা যায় না। যেমন একটা সহজ উদাহরণ, ধরেন সমুদ্রে যখন বড় বড় ঢেউ আসে, ঢেউ তো বড় ঢেউ আসে, তা আস্তে আস্তে ঢেউতে তো প্রথমে আমি আঘাত পেয়ে ছিটকে পড়তে পারেন। তাহলে যে প্রান্তে অবস্থিত যারা আছে তারা যদি এক হয়ে আস্তে আস্তে ওইটা ঠেকানোর চেষ্টা করে বা একটু প্রোটেকশন দেয়, তাহলে ঢেউটার গতি আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসা যায়। আরব দেশগুলো তো এই কাজটাই করে নাই, সুতরাং তাদের এই কাজটা নিজেদের ঐক্যবদ্ধ না থাকা, তাদের মদত দেওয়ার কারণেই আমেরিকা আজকে এই সুযোগটা পেয়ে গেল। এইটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের জায়গা নেই, এটাই হচ্ছে বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে একটা বিষয়টা তো মধ্যপ্রাচ্যের দেশগুলো কি আবার ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হবে কিনা? আলটিমেটলি তো তাকে করতেই হবে। সে যখন ধরেন তার ঘাঁটি আক্রমণ করতে যে বুর্জ খলিফা অন্য জায়গায় করছে, তখন সে করবে, অলরেডি তারা করা শুরু করছে, এটা হয়ে যাবে। তার মানে একটা আভ্যন্তরীণ বলতে দেশগুলোর অভ্যন্তরে পরস্পরের সেই জায়গাটা ঘটবে। আর আমি জানি না ইরানের শেষে কি করবে, কারণ তাদের যে পারমাণবিক অস্ত্র, অন্য যে কথাবার্তা বলা হয় তার কি করবে জানি না। আমি দেখলাম যে আজকে তারা বলছে যে আমেরিকা এবং ইসরায়েল তার রেড যে বর্ডার এটা ক্রস করছে, এবং খুবই স্বাভাবিক তো। এবং ওইখানকার মানুষ দুইটা প্রতিক্রিয়া আছে দেখলাম, কারণ কিছুদিন আগে যে বিক্ষোভ হয়েছে তাতে এই শাসকদের বিরুদ্ধে একটা বিক্ষোভ আছে, কিন্তু সেটা সামান্য এবার যেটা দেখলাম, এবং লক্ষ কোটি মানুষ রাজপথে নেমেছে এই ঘটনার প্রতিবাদে। সুতরাং তারাও যদি আরও অ্যাগ্রেসিভ হয় এবং এই ধরনের পর্যাপ্ত সমরস্ত্রর জায়গা যদি থাকে, তাহলে তো দুনিয়াটা আর এক ধরনের সংকটের জায়গায় চলে যেতে পারে। এইবার আসি যে আমাদের ইকোনমির কথা আমরা দুনিয়া জুড়ে বাদ দিয়েও যদি বলি, দেখেন মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশই তো বিদেশিরা থাকে, এবং এইটা একটা বিশেষভাবে মনে রাখা দরকার। ইউরোপের বহু দেশে একটু বিশেষ বলতে যারা বেশি অর্থবিত্তের মালিক, তারা কিন্তু থেকে ওই টাকাটা এদেশে পাঠায় না, ওই দেশে নিজেদের রাখে, অথবা এক দেশ থেকে আর এক জায়গায় যায়। একবার ইটালিতে গেল, তারপরে জার্মানি যাওয়া যায় কিনা, জার্মানি থেকে আমেরিকা, মানে এরকম একটা অঙ্ক করে ওই জায়গাগুলোতে তার টাকা সংগঠিত করা। আর আমাদের সাধারণ মানুষ ইউরোপ সহ বিভিন্ন মানে এই আরব, ইউরোপের অন্যান্য দেশ সহ যে জায়গায় থাকে, তারা কিন্তু কষ্ট করে থেকে টাকা পাঠায়। নিশ্চয়ই অনেকে এটা দেখেছেন, ব্যক্তিগতভাবে আমি বাহারাইন এটা দেখার সুযোগ হয়েছে, কি কষ্টে তারা থাকে। তাহলে তারা যে টাকা পাঠাবে, এখন এই যুদ্ধ বিগ্রহ হলে তো
আমাদের নিয়মিত যাওয়া বন্ধ হয়ে যাবে। এই যে ফ্লাইট অলরেডি অনেক বন্ধ হয়ে গেছে, আপনি বড় দেশে হাজার হাজার ফ্লাইট বন্ধ, তারা যেভাবে সামলাইতে পারে আমাদের মতো দেশের জন্য তো এটা কঠিন হয়ে যাবে। তাহলে শুধু ফ্লাইট না, এবং ওইখানে যদি তাদের কাজকর্ম না থাকে তাহলে একটা বিপদ। তাহলে টাকা শুধু পাঠানোর সংকট না, ওই জীবনের সংকট মোকাবেলা লক্ষ লক্ষ মানুষ, শুধু অল্প না, আমাদের দেশ তো একটা হজবরলের মধ্যে পড়ে যাবে। সুতরাং এটা যত বেশি কন্টিনিউ করবে, আমাদের দেশের প্রবাসীরা যারা আছে তাদের উপরে অভিঘাতটা আমাদের দেশের অর্থনীতির ক্ষেত্রে, ব্যক্তি জীবনের ক্ষেত্রে একটা বড় চরম জায়গায় কিন্তু চলে যাবে। এবং এই ধরনের ঘটনা ঘটলে এটা তো একদিনে শেষ হবে না। মনে আছে না আগে যে কুয়েতের ঘটনার পরে আমাদের কতদিন এই ভোগান্তি পোহাতে হয়েছে। তা সুতরাং এই ধরনের যুদ্ধ বিগ্রহ, এই যে কথাটা আমি সাধারণভাবে বলছিলাম, এটা হচ্ছে সাধারণ মানুষ, গরিব মানুষ, কম আয়ের মানুষের উপরে প্রভাব বেশি পড়ে। কারণ একটা আপনার সংকট হলে আপনি বহু টাকা আলা মানুষ হলে ওটা একটু সামলাইতে পারেন, কিন্তু টাকা আলা মানুষ না হলে সামলানোটা কঠিন হয়। সুতরাং প্রবাসীদের উপরে শুধু তারা যে হত্যা আহত ঘটনা ঘটতে পারে তা না, আমাদের ইকোনমির ক্ষেত্রেও একটা বড় সংকট এই ক্ষেত্রে পড়তে পারে। এখন যদি বাংলাদেশে এক্ষেত্রে করণীয়, এক্ষেত্রে আমি খুবই একটু ক্ষোভের সাথে দুঃখের সাথেই বলতে চাই, একটা করণীয় ধরনের এই ধরনের যুদ্ধ লেগে থাকলে তো মেলা কিছু করতে পারবে না। প্রথম হচ্ছে যে কোনোভাবে সেফটি নিশ্চিত করতে হবে আমাদের যারা আছে, আর তাতে যদি অনেক জায়গায় এরকম সেফটি নিশ্চিত করার জন্য জরুরিভাবে নিয়ে আসতে হবে। আপনি খেয়াল করবেন, এর আগে আমি দেখলাম ভারত এবং অন্যরা কিন্তু তাদের মানুষকে আগেই বলছিল যে তোমরা সাবধান থাকো। আমি জানি না ইন্টারনালি বাংলাদেশ কতটুকু রয়েছে, ওই কাজটা করা ছাড়া হয়তো মেজর কিছু করার নেই। কিন্তু আমার ক্ষোভটা হচ্ছে, দেখলাম আজকে সরকার একটা বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিতে ইরাকের উপরে আমেরিকা এবং ইসরায়েল যে হামলা করেছে তার নিন্দার কথাটা মোটেই নাই। এটা খুবই দুঃখজনক, আমি ধিক্কার জানাই। এবং আমি ক্ষোভের সাথে বলতে চাই, দেখলাম ওই বিবৃতিতে দেখতে পারেন সেইখানে বরঞ্চ বলা হচ্ছে যে ইরান অন্যান্য দেশের উপরে, সার্বভৌম দেশের উপরে আক্রমণ পরিচালনা করছে। কিন্তু ইরানের উপরে যে পরিচালনা করা হলো, বাংলাদেশ মতো দেশগুলোতে এই বিবৃতি নাই। তা সেটা তো এটা একচোখা বিবৃতি হলো এবং আমেরিকার পক্ষের বিবৃতি হলো, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু এটাকে গ্রহণ করে না। তার ন্যূনতম পক্ষটা কেন নিল বলে আমি সেইটা আমার কাছে মনে হয়, ওই যে ধরেন আমরা আপনারা এখানে বলছি কিনা জানি না, যে ক্ষমতার পর্বে ওরা যখন কমিটি করলো, কমিটি বলতে আমি মন্ত্রিসভা মিন করছি, করলেন, তখন তো দেখা গেল পররাষ্ট্রমন্ত্রী এমন একজনকে করলো, তখন তো মানে সবাই এই কথা বাইরে বলার চেষ্টা করলো, আগে ছিলাম দিল্লির অধীনে, এখন চলে আসলাম আমেরিকার অধীনে। এবং উনি অন্তর্বর্তীকালীন সরকারে থাকতেই কিন্তু বিএনপি সহ সবাই তার সমালোচনা করেছিল। এবং মনে আছে তিনি এইখানে করিডোর দেওয়া, আমরা বলেছিলাম এটা বাংলাদেশকে একটা আমেরিকার প্রক্সি যুদ্ধের মধ্যে ফেলে দেওয়া, তার সমর্থক উনি। এইখানে আপনার বন্দরের যেটা দেওয়া, তার সমর্থক উনি। আপনি গাজা এবং অন্য জায়গায় যে বাংলাদেশকে তার ওইখানের সামরিক জায়গা থেকে নেওয়ার জন্য তার জায়গা উনি। আমাদের দেশে শুল্কর নামে যে চুক্তি হলো, এইটা প্রসঙ্গক্রমে বলে যে এটা ভয়াবহ ঘটনা। সেই চুক্তির পর আপনি দেখবেন যে ট্রাম্প সাহেব আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে যে চিঠি দিল, আমি জানি না অতীতে এরকম কিছু আছে কিনা, অভিনন্দনের মধ্যে বলা হলো যে চুক্তি আগেগুলো করেছে সেটা আশা করি ঠিকমতো করবে এবং ভবিষ্যতের প্রতিরক্ষা চুক্তি, এবং এইটা আমি এই সুযোগে একটু বলে যাই, দেখবেন এই প্রতিরক্ষা দুইটা, একটার নাম হচ্ছে জিসোমিয়া আর একটা হচ্ছে আকসা। আচ্ছা শিওর, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে বাংলাদেশ কেউ যে কথাটা বললেন এটা বলে শেষ করি, যে এই আমেরিকা পন্থীদের হাতে যদি আমি মনে করি কম্প্রোমাইজ করে চলবো, তাহলে বাংলাদেশে একটা ভয়াবহ সংকট।